এনেছো? হ্যাঁ, ওই টাকার ব্যবস্থা তো হয়ে গেছে। একজন বন্ধুর কাছে আছে, ও সানারি পল্লীতে থাকে, ওখানে যেতে হবে। সানারিপল্লী যেতে তো 1.5 ঘন্টা লাগবে। ট্রেনে করে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। আপনার বাইকটা তাহলে স্টেশনে রেখে যাই। ঠিক আছে, চলো। আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আপনার ফোনটা লাগবে একটু। কেন? কারণ ওই বন্ধুটাকে ফোন করে বলে দিই যে আমরা আসছি। হ্যাঁ রমেশ, আমরা এক্ষুনি যাচ্ছি। টাকাটা রেডি রাখিস তুই। না না, আমরা সানারিপল্লী স্টেশনে নেমে হেঁটে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্টেশনের কাছেই, মিনিট 15 লাগবে, একটু হাঁটতে হবে। ক্লান্ত লাগছে। আর কত দূর যেতে হবে? ব্যাস আর 5 মিনিট। কি হলো? দাঁড়ালে কেন? গভীর জঙ্গলে একটা খুন, তারপর দেহটাকে পুড়িয়ে ফেলার চেষ্টা। কারণ পরিষ্কার ছিল, খুনি চায়নি যে মৃত মানুষটিকে কেউ চিনে ফেলুক। কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে কি তার কাহিনীও শেষ হয়ে যায়? কেউ কি এই কাহিনী সম্পর্কে কিচ্ছু জানতে পারবে না? যে মৃত ব্যক্তি ওই খুনির সঙ্গে কেন গিয়েছিল, তার সঙ্গে খুনির কি সম্পর্ক ছিল, আর টাকা পয়সার ব্যাপারটাই বা কি? কিন্তু সবার আগে প্রশ্ন এটাই ছিল যে ওই ব্যক্তি কে ছিল যাকে এত নৃশংসভাবে খুন করা হয়, আর ওই খুনিই বা কে? এই কেসের কাহিনী কি তাহলে এই ঘন জঙ্গলের অন্ধকারে হারিয়ে যাবে? ভাই চন্দন, বাড়ির কথা খুব মনে পড়ছে। ঠিকই বলেছিস রে।
কে কে ওখানে? সুরেশ, এটা তো একটা লাশ। পুরোপুরি পুড়ে গেছে দেখছি। চন্দন, পুলিশকে ফোন কর ভাই। স্যার, বডি তো পুরো পুড়ে গেছে। চারপাশটা একবার ভালো করে দেখে নাও। তোমরা রোজ রাতে এখানে রাউন্ড লাগাও? হ্যাঁ স্যার। এই রুটেই? না স্যার, এই জঙ্গলটা অনেক বড়, তাই আমরা বিভিন্ন রুটে রাউন্ড লাগাই। লাস্ট টাইম এই রুটে কবে এসেছিলে? ওই ধরুন 1 সপ্তাহ আগে স্যার। 1 সপ্তাহ আগে? তার মানে শিওর হয়ে বলতে পারছো না যে লাশটা কবে থেকে পড়ে আছে? স্যার, এত অন্ধকারে কিছু খুঁজে পাওয়া দুঃসাধ্য। ঠিক আছে, সকাল হবার অপেক্ষা করা যাক। স্যার, মনে হচ্ছে 2 হুইলারের চাবি। স্যার, এখানে একটা পার্টস পেলাম। স্যার, পুরোপুরি জ্বলে গেছে। স্যার, মনে হচ্ছে কোনো কার্ড, ব্যাস কিছু অক্ষর আর কিছু নাম্বার দেখা যাচ্ছে। বডি এখানে, ওয়ালেট ওখানে, মানে এটা মৃত ব্যক্তির নাকি খুনির? দেখি। চলো দেখা যাক এই জ্বলে যাওয়া নম্বর আর অক্ষর কার নাম প্রকাশ করে। লাশটা খুব খারাপভাবে পুড়ে গেছে। আমরা শুধু এটুকুই বলতে পারি যে লোকটিকে গলা টিপে মারা হয়েছে আর পরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ভিকটিমের বয়স কত ছিল ডক্টর? এই ধরুন 50 বছরের কাছাকাছি। আমাদের কাছে এনার পরিচয় হিসেবে একটা কিচেন, কিছু অক্ষর, কিছু নম্বর আছে, তাও সেগুলো এনার কি না সেটাও বলা যাচ্ছে না। এই 50-52 মতন বয়স হবে। বডির কাছে একটা ভগবানের ছবি দেওয়া চাবি রিং পাওয়া গেছে। চারপাশের সমস্ত থানায় ইনফরমেশন পাঠিয়ে দাও। হতে পারে কোনো থানাতে এরকম বয়সের কোনো মিসিং ইনফরমেশন থাকতে পারে। কি খবর তোর? ঠিক আছে। শুনলাম তোর বউ নাকি এখনো ফেরেনি। খুনি যেরকম চেয়েছিল ঠিক সেরকমই হচ্ছিল। লাশটি শনাক্ত করা শুধু মুশকিলই নয়, অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আশেপাশের পুলিশ স্টেশনে খোঁজ নেওয়া চলছিল যে এই ব্যক্তির কোনো মিসিং কমপ্লেন কেউ কোথাও দায়ের করিয়েছিল কিনা, অথবা এটাও হতে পারত যে সেই অর্ধেক প্রমাণ এই হত্যাকাণ্ডটাকে সামনে নিয়ে আসবে। স্যার, চারপাশের কোনো থানায় এরকম ধরনের কোনো মিসিং কমপ্লেন করা হয়নি। আর ওই জ্বলে যাওয়া কার্ডটা এখনো কিছু জানা যায়নি। ফরেন্সিক এক্সপার্ট কাজ করছে। বডিটা আমরা জঙ্গলের এত ভেতরে পেয়েছি যেখানে কোনো গাড়ি যেতে পারে না। হতে পারে জঙ্গল অবধি পৌঁছানোর জন্য গাড়ি নেওয়া হয়েছিল। আদিত্য স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে কোনো আনক্লেম গাড়ি বা কোনো গাড়ির ইনফরমেশন আছে? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখনো কোনো ইনফরমেশন পাওয়া যায়নি।
ভিকটিমকে হয়তো প্রথমে পায়ে হেঁটে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর ওখানে মেরে জ্বালিয়ে দেওয়া হয়। এই মার্ডারের পেছনে যে কোনো কারণ থাকতে পারে, জমি নিয়ে ঝামেলা, কোনো অ্যাফেয়ার, টাকা নিয়ে ঝামেলা, কিছু একটা। আজকাল লোকেরা খুব ছোট কারণেই কাউকে খুন করে বসে। স্যার, খুব নিশ্চিত না হলেও এইটুকু বুঝতে পারছি যে এই কার্ডটা একটা ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড? আর এই কার্ডটার মাঝখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছি। আপনি আমাকে ডিটেলস দিতে পারবেন? স্যার, এটা হচ্ছে আমার ভোটার আইডি কার্ড। আপনি এতে দেখতে পাবেন আমার ভোটিং আইডি কার্ডের নাম্বার AVE 2846HY। এখন আপনি যদি এই ভোটার আই কার্ডের সাথে ম্যাচ করান তাহলে ওই 37 নাম্বারটা এই 84 এর জায়গায় থাকতে পারে। আর ওর লেফট সাইডেও এইরকম কোনো অ্যালফাবেট আপনি দেখতে পাবেন, যেগুলো যে কোনো কনস্টিটিউয়েন্সির কমন অ্যালফাবেট হতে পারে। তারপর কোনো একটা নম্বর থাকবে, যেমন আমার কার্ডেতে 2 রয়েছে, তার রাইটেও একটা নাম্বার থাকবে, যেমন আমার কার্ডেতে 6 আছে। আর তার ডান দিকে সিরিজের আইডেন্টিফিকেশন অ্যালফাবেট থাকবে, যেমন আমার কার্ডেতে HY রয়েছে। মানে এই সিরিজের যে অ্যালফাবেট আছে সেটা ইম্পর্টেন্ট, কিন্তু ওই আইডেন্টিটি কার্ডে সব কিছুই মিসিং। এই মুহূর্তে নামের জায়গায় আমাদের কাছে শুধু হরি আছে, যেটা কিলার বা ভিকটিমের নামের দুটো অক্ষর। হ্যাঁ, আমাদের কাছে আরো দুটো নাম্বার আছে, 3 আর 7। ঠিক স্যার। যেটা ওর ভোটার আইডি কার্ডের নাম্বারের দুটো ডিজিট, রাইট? অবশ্যই। মানে আমাদের এই দুটো জিনিস দিয়ে ওকে আইডেন্টিফাই করতে হবে। স্যার, এই আইডেন্টিফিকেশন খোঁজাটা ঘাসের মধ্যে ছুঁচ খোঁজার মতো ব্যাপার। আমি বলতে চাইছি লাখ লাখ ভোটার আই কার্ডের মধ্যে আপনাকে ম্যাচ করাতে হবে। স্যার, সবার আগে আমরা কোন জেলাকে টার্গেট করব? আদিত্য, সবার আগে আমরা সবচেয়ে কাছের কনস্টিটিউয়েন্সি থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে এগোনো যাবে। স্যার, এই লোকটার সাথে সম্পর্কিত কোনো কমপ্লেনই আসেনি আমাদের কাছে। না স্যার, আমাদের কাছে সেরকম কোনো কমপ্লেন আসেনি। দিনে বেশ কয়েকটি কনস্টিটিউয়েন্সি আর হাজার খানেক ভোটার কার্ড দেখার পর পুলিশের হাতে এমন একটি ভোটার আইডি নাম্বার এলো যেটা হয়তো হরিহর কামাথের ছিল। যদিও পুলিশের কাছে এই মুহূর্তে এটা দৃঢ়ভাবে বলা কঠিন ছিল যে এই কার্ডটি খুনের ছিল নাকি ভিকটিমের। হরিহর কামাত, ডেট অফ বার্থ 7 এপ্রিল 1960। 1960 মানে 54 বছরের। স্যার, হতে পারে এটা সেই লোকেরই যে লোকটা খুন হয়েছে, কেননা এজ তো ম্যাচ করছে। এই ধরুন 50 বছরের কাছাকাছি। এটাও তো হতে পারে এটা কিলারের, তারও 50-এর আশেপাশে বয়স হতে পারে। অ্যাড্রেস কি লেখা আছে? স্যার, হরিহর কামাতের বাড়ি সেলান্ডুরে, যেটা চিনারিপল্লী থেকে 30 কিলোমিটার দূরে প্রায়। কিন্তু ওখানে যাওয়ার রাস্তা ওটাই যেখানে আমরা লাশটা পেয়েছি। চলো একবার দেখাই যাক এই ব্যক্তিটিকে। যদি এ ভিকটিম হয় তাহলে এতদিনে কেউ মিসিং কমপ্লেন কেন লেখালো না? শোনো, খেয়ে উঠে কোথায় চললে? একটু দরকারে বেরোচ্ছি, আসতে দেরি হতে পারে, কাল সকালে হতে পারে। কাল সকালে? তুমি যাচ্ছটা কোথায়? বললাম তো দরকারে বেরোচ্ছি, এসে বলবো। স্যার, এটা তো হরিহরার না, এই গ্রামের খুব ফেমাস লোক। পুরো গ্রাম এনাকে রেসপেক্ট করে। কি করেন ইনি? ইনি তো ঘটকালির কাজ করেন। এই গলিটার শেষেই ওনার বাড়ি। স্যার, আমি জিজ্ঞেস করতে পারি আপনি ওনাকে কেন খুঁজছেন? 2-1 দিনের মধ্যে গ্রামে কোথাও দেখেছেন নাকি? বেশ কিছুদিন তো ওনাকে দেখতে পাইনি, তবে আমাদের রোজ রোজ দেখা হতো না। ঠিক আছে।
হরিহর এখানেই থাকেন? হ্যাঁ আগে উনি আমার আব্বা। এখন উনি কোথায় আছেন? স্যার ওর সম্পর্কে কিছু জানা গেল? কোথায় গেছেন উনি? জানি না, 5 দিন আগে বেরিয়েছিলেন আর এখনো ফিরে আসেননি। ইনিই আপনার বাবা? হ্যাঁ, আব্বা কোথায় এখন? কি ব্যাপার? আব্বাকে কি পেয়ে গেছেন স্যার? না। তাহলে আপনি এখানে কেন এসেছেন আর এত কথা কেন জিজ্ঞেস করছেন? কি ব্যাপার স্যার? আমি এইমাত্র এখানকার থানা থেকে এলাম, কিন্তু ওনারা আব্বার ব্যাপারে কিছুই বললেন না। দেখুন তো চিনতে পারছেন কিনা। এটা তো আব্বার বাইকের চাবি। আব্বা কোথায়? আমাদের সাথে একবার যেতে হবে। যেতে হবে? কোথায় যেতে হবে সাহেব? আপনি কেন বলছেন না কি হয়েছে? আসুন। সাহেব আপনি এখানে কেন নিয়ে এসেছেন? দেখুন, আমরা এই লাশটা পেয়েছি, খুব বাজেভাবে পুড়ে গেছে। লাশের পাশ থেকে একটা কিচেন আর পুড়ে যাওয়া ভোটার আইডি কার্ড পাওয়া গেছে, যেই সূত্রে আমরা আপনাদের কাছে পৌঁছাই। আমাদের অনুমান এই লাশটা হরিহর বাবুর। হ্যাঁ স্যার, উনি আমার শ্বশুর মশাই হরিহর কামত। আপনারা ওনার লাশটা কোথায় পেলেন? সানারিপল্লির জঙ্গলে। স্যার, আমি হরিহরবাবুর ছোট মেয়ে কমলার স্বামী। আমি এই পাশের গ্রামেই থাকি। এই 2 দিন আগে আম্মা আমাদের ফোন করেছিলেন। উনি বললেন যে আব্বা 2 দিন ধরে বাড়ি ফেরেননি, তাই আমি কমলাকে নিয়ে এখানে চলে আসি। স্যার, আব্বা এখানে আম্মা আর ওনার বড় মেয়ে শক্তির সাথে থাকতেন। তোমরা ওনার মিসিং কমপ্লেন কেন লেখাওনি? লিখিয়েছিলাম স্যার, 3 দিন আগে গ্রামের থানায় লিখিয়েছিলাম। আর আমি প্রত্যেকদিন আব্বার ব্যাপারে খোঁজও নিতাম। এখানে হরিহর কামাথের নামে মিসিং কমপ্লেন আছে। গত 5 দিন ধরে আমরা প্রত্যেকটা পুলিশ চৌকিতে এই লোকটার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। তোমাদের চৌকিতেও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তখন কেউ কোনো কথা বলেনি। কোথায় গেছিলেন হরিহর বাবু? কিছু দরকারি কাজ আছে এরকমই বলে গিয়েছিলেন। উনি আমাকেও কিছু বলে যাননি। তোমার শ্বশুর মশাই বিয়ের ঘটকালির কাজ করতেন? হ্যাঁ, আর এই কারণে গ্রামের সবাই ওনাকে সম্মান করত। ওনার মোবাইল নাম্বার? 44467438 7438। হরিহর সেদিন কোথায় গিয়েছিল সেই বিষয়ে তার বাড়ির কেউ কিছু জানতো না। সবাই একটাই কথা বলছিল যে হরিহর খুব ভালো মানুষ ছিল। তাহলে এমন কি কারণ ছিল যে সেদিন সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আর কখনো ফিরেই এলো না? হরিহরের ফোন সেলারনুরই বন্ধ হয়ে গেছিল। আর এই ফোন রেকর্ডস কি বলছে? স্যার, সেদিনও 2টো কল এসেছিল। এই প্রথম নাম্বারটা সেলান্ডুরের এক পিসিওর। আমার কিছু মনে পড়ছে না। এই ধরো 10:30টার সময়? না স্যার, কিছু মনে পড়ছে না। কিছু মনে পড়লে আমাদের খবর দিও। ঠিক আছে স্যার। এই কলটা সকাল 10:30টায় এসেছিল।
হরিহর নিজের বাড়ি থেকে প্রায় 2টো নাগাদ বেরিয়েছিল দুপুরের খাবার পর, আর দ্বিতীয় কলটা 2:15 নাগাদ আসে। হ্যালো। আর দ্বিতীয় কলটা 444567645 থেকে এসছে। এই নাম্বারটা সূর্যপ্রকাশ পিল্লাইয়ের। ও সিলিন্ডারেই থাকে। কে সূর্যপ্রকাশ পিল্লাই? সূর্যপ্রকাশ বাবু তো এই গ্রামেই থাকেন। সূর্যপ্রকাশ বাবুর সাথে হরিহর বাবুর কোনো রকম ঝামেলা হয়েছিল? না না, একদমই নয়। আব্বা তো সম্পর্ক গড়তে পছন্দ করতেন, ভাঙতে নয়। ওই দিনকে উনি কিছু না বলে বেরিয়ে গেছিলেন, এরকম কি উনি প্রায় করতেন? যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে উনি বলতেন না। সঙ্গীতা দেবী, এরকম কি কোনো ঘটনা ঘটেছিল যার জন্য কেউ আপনার স্বামীকে মার্ডার করতে পারে? আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন, ওনার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, কোনো শত্রুতা ছিল না, খুব ভালো মানুষ ছিলেন। সূর্যপ্রকাশ। হ্যাঁ স্যার। আপনি হরিহরকে কেন মেরেছেন? এসব আপনি কি কথা বলছেন স্যার? আমি কেন হরিহরকে মারবো? কারণটা আপনিই জানেন। স্যার, ও আমার বন্ধু ছিল। তাহলে শত্রুতা আপনি কেন করলেন? আপনি আমাকে দোষারোপ কেন করছেন স্যার? কারণ যে দিনকে উনি মার্ডার হন সেই দিনকে দুপুর 2:15 সময় আপনি ওনাকে লাস্ট বার ফোন করেন। করেছিলেন কি করেননি? আমি ওকে ফোন করেছিলাম। কি কথা হয়েছিল ফোনে? আসলে স্যার, আমি তো আমার মেয়ে যোগিতার ব্যাপারে কথা বলেছিলাম। সূর্য, আমি পুরো চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি যোগিতার জন্য ভালো ছেলে খুঁজে বার করবই। আমি খুব চিন্তার মধ্যে আছি। যোগিতার বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। দেখছি কি করা যায়। এমন কি প্রবলেম ছিল যার জন্য আপনার মেয়ে যোগিতার বিয়ে আপনি তাড়াহুড়ো করে দিতে চাইছিলেন? স্যার, ওই রমন। কে এই রমন? ছোট জাতের ছেলে। কিন্তু রমনের যোগিতার সাথে কি সম্পর্ক? ও আমার মেয়ে যোগিতাকে মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়েছে। সর্বনাশ হয়ে যেত যদি আমার মেয়ে আর রমনের বিয়ে হয়ে যেত। আমি এই সমস্যার ব্যাপারে হরিহরের সাথে কথা বলেছিলাম স্যার। ও আমাকে ভরসা দিয়েছিল ও যোগিতার জন্য ভালো সম্বন্ধ জোগাড় করবে। আর রমন এই কথাটা খুব ভালোভাবে বিশ্বাস করে নিল যে ওর যদি আপনার মেয়ে যোগিতার সাথে বিয়ে হয় তবে অনর্থ হবে। স্যার, আমি রমনের সাথে কথাই বলিনি, হরিহরই কথা বলেছিল। এমনকি ও ওকে খুব ভালো করে বুঝিয়েছিল। আমার কথাটা শোন, আমি অনেক সম্বন্ধ করিয়েছি, আর আমার মন বলছে তোর আর যোগিতার সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই। এই রিলেশনে কেউ খুশি নয়। আমি আর যোগিতা তো খুশিতে আছি, বাকি লোকজনের পরোয়া করি না। মেজাজ দেখাস না। নিজে ভালো থাকতে হলে অন্যকে রাগাতে নেই। যদি তোর জায়গায় আমার ছেলে বা মেয়ে হতো তাকেও আমি একই কথা বলতাম, যোগিতাকে ভুলে যা। আমি তোকে কথা দিচ্ছি যে আমি তোর জন্য যোগিতার থেকে ভালো সম্বন্ধ খুঁজে দেব, আর সেটা তোরই জাতের হবে। আর হরিহর যোগিতাকেও বুঝিয়েছিল, আরও বুঝেও ছিল সব। কিন্তু আমি যোগিতার বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চাইছিলাম। সেই জন্য এই কথা বলার জন্য আমি সেদিন ওকে ফোন করেছিলাম স্যার। আপনার কি মনে হয় এই যে ছেলেটা রমন এই হরিহর বাবুকে খুন করতে পারবে? হ্যাঁ স্যার, আমি হরিহর বাবুর ওপর রেগেছিলাম। প্রথমে উনি আমাকে যোগিতার থেকে দূরে থাকতে বলেন, তারপর উনি যোগিতাকে আমার বিরুদ্ধে প্ররোচিত করেন। না রমন, আমি বাবা মার মতের বিরুদ্ধে বিয়ে করব না। এটা তুমি বলছো না? তোমার মুখ থেকে ওই হরিহরের কথা বেরোচ্ছে, তুমি ওর কথা কেন শুনছো? এটা ঠিক না রমন, কিন্তু আমি বাবা মাকে দুঃখ দিতে চাই না। আমি যাচ্ছি রমন। যোগিতা আমাকে না বলার পর আমি পুরো ভেঙে পড়েছিলাম স্যার, কিন্তু আমি জানতাম স্যার
যোগিতাও এই সিদ্ধান্তে খুশি নয়। আমি যা কিছু করি স্যার, যাই করি না কেন, ও আমার কথা শুনবে না। তোর মনে হয়েছিল হরিহর বাবু তোর লাভ স্টোরির ভিলেন, তাই তুই হিরোর মতো ভিলেনকে মেরে ফেললি। আমার ভিলেন হরিহর বাবু ছিলেন না স্যার, আমার ভাগ্য, যাকে আমি বদলাতে পারবো না। যদি না আমি ছোট জাতে জন্মাতাম তাহলে এইসব নাটক হতো না। এতে হরিহর বাবুর কোনো দোষ ছিল না স্যার। আর যদি আমি ওনাকে মেরেও ফেলতাম না স্যার, তাহলেও যোগিতা আমার হতো না। ওনারা যদি ওর জন্য ছেলে নাও খুঁজতো, তাহলেও ও ওর মা বাবার বিরুদ্ধে কখনো যেত না। আমি ওনাকে মারিনি স্যার। রমন ছাড়া অন্য কারোরও শত্রুতা থাকতে পারে হরিহর বাবুর সাথে। হ্যাঁ স্যার, যেমন নির্দয়ভাবে ওকে মারা আর পোড়ানো হয়েছে, মনে হয় কেউ হরিহরকে খুব ঘৃণা করত। আমার মনে হয় কেউ ঘৃণার প্রতিশোধ নিয়েছে খুব ভালোবেসে। আদিত্য, তুমি একটা কাজ করো। স্যার, এই হরিহর বাবুর যত প্রিয়জন ছিল ওনার ফ্যামিলির মধ্যে, তাদের সবার ঠিকুজি কুষ্টি বার করো। সবাই বলছে যে হরিহর বাবু খুব ভালো লোক ছিলেন। হতেই পারে ওনার ফ্যামিলিতে কারোর জন্য হরিহর বাবু মোটেই ভালো ছিলেন না। হরিহর বাবু সবার ঠিকুজি বার করতেন, এবার আমরা ওনার ফ্যামিলির ঠিকুজি বার করব। আমাকে আবার কাজে জয়েন করতে হবে। আমরা কালই এখান থেকে চলে যাব। কিন্তু আমার শরীর ভালো নয়। ওনাকে দেখার জন্য শক্তি দিদি তো আছেই। আম্মা, যা। আম্মা, তুমি সারাদিনে কিচ্ছু খাওনি, অন্তত ওই চাটা তো খেয়ে নাও। সালাম স্যার। বস, চল শুরু কর। স্যার, হরিহরের বাড়ির লোকজনের খবর পেয়ে গেছি। কি পেলি? স্যার, ওই হরিহরের বউ আছে না সঙ্গীতা, একদম ঘরোয়া মেয়ে, কি যেন বলে, কোনো দোষই নেই। তারপর বল। ছোট মেয়ে কমলা আর ওর বর রাজন, 3 বছর আগে ওদের বিয়ে হয়েছিল। ওদের একটা বাচ্চাও আছে। এখন বাচ্চাটা রাজনের মায়ের কাছে থাকে। রাজন একদম সহজ সরল লোক। তাহলে জটিলকে? সেটাই আমি খোঁজ করতে যাচ্ছিলাম, হঠাৎ আমার মাথার মধ্যে একটা প্রশ্ন এলো। বলেই ফেল, তোর মাথায় কি প্রশ্ন এলো? এটাই যে হরিহর পুরো গ্রামে ঘটকালির কাজ কারবার করে বেড়াতো, তাহলে ওর বড় মেয়ের বিয়ের ব্যবস্থা ও নিজে কেন করেনি? ও এখনো কেন ঘরে বসে আছে? তারপরে তার উত্তর পেলাম আমি। কি উত্তর পেলি? শক্তির সম্বন্ধে তো হরিহরই করেছিল, আর ওর বিয়েও হয়ে গেছিল। কার সাথে? তারপরে ওনার মেয়ে কেন বাপের বাড়িতে থাকতো? স্যার, বড় কথা এটা নয় যে ও বাপের বাড়িতে কেন আছে, বড় কথা হলো এটা যে ওর পর শ্বশুরের অন্তিম সংস্কারেও আসেনি। চাইলে রামদাসবাবুকে জিজ্ঞেস করতে পারেন। কোথায় ছিল ওর স্বামী আর কেন আসেনি? ঝগড়া হয়েছে স্যার। কি ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল? স্যার, এইসব তো ভেতরের কথা, এটা শক্তিই বলতে পারবে অথবা ওর বাড়ির লোক। কিন্তু একটা কথা তো পরিষ্কার, কি? শক্তি আর মঙ্গেশের ভেতরে তো কোনো বনিবনা ছিল না। হ্যাঁ, এখন আর আমরা একসাথে থাকি না। তুমি এখানে কবে থেকে আছো? 6 মাস ধরে। তোমার স্বামী তোমার বাবার অন্তিম সৎকারেও আসেনি কেন? আমি জানি না। সে কোথায় থাকে? বেলগাতুন গ্রামে। শক্তি, একটু চিন্তা ভাবনা করে উত্তর দেবে। তোমার স্বামী কি কখনো তোমার বাবাকে হত্যা করতে পারে? স্যার, আমার স্ত্রী শক্তির সঙ্গে আমার বনিবনা হতো না, আর ওর বাড়ির লোকের সঙ্গেও।
এই জন্য আমি আমার শ্বশুরের সৎকারে যাইনি। তার মানে তুই জানতিস যে তোর শ্বশুর মারা গেছে? হ্যাঁ স্যার। কিভাবে? আমার চেনা একজন কেউ বলেছিল। সে কে? আমার বন্ধু স্যার। কি নাম বন্ধুর? রমেশ। কোথায় থাকে? সেলেন্দুরে স্যার। ওর মোবাইল নাম্বার? আমার কাছে নেই স্যার। তাহলে তোকে জানালো কিভাবে? দেখা হয়েছিল স্যার আমার সাথে। কোথায় দেখা হয়েছিল? ওই আমি একটা কাজে শহরে যাচ্ছিলাম, তখন বাসে দেখা কি হয়েছিল। কাজ করতে? যেই ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল সেই ব্যাংকেই যাচ্ছিলাম স্যার। কোন ব্যাংকে অ্যাকাউন্ট? স্যার আপনি আমাকে এত প্রশ্ন কেন করছেন স্যার? আমি আমার শ্বশুরকে মানিনি স্যার। আচ্ছা মঙ্গেশ, তোর গ্রামের বাড়ি থেকে তোর শ্বশুর বাড়ি যাবার রাস্তার মধ্যে এই জঙ্গলটা পড়ে, তাই না? কি স্যার? আরে তুই বুঝতে পারলি না আমি কি জিজ্ঞেস করছি? দেখ, তোর গ্রাম থেকে তোর শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এই জঙ্গলটাই তো পার করে যেতে হয়, তাই না? আমি জানি না স্যার, এখানে আমি কোনোদিন আসিনি। মানে এই জঙ্গলে আমি কোনোদিন আসিনি। মানে তুই প্রথমবার এলি? হ্যাঁ স্যার। কি ব্যাপার বলতো, তুই এত ভয় পাচ্ছিস কেন? কারণ আমি কিছুই করিনি স্যার। আর জানি না কেমন সব প্রশ্ন করছেন আপনি আমাকে। আপনার কথাতে আমার খুব ভয় করছে। মঙ্গেশ, আগে বলবি তো এই কথা। আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম, পুলিশের চাকরি করি না, প্রশ্ন উত্তর করা আমাদের স্বভাব। স্যার? হ্যাঁ স্যার আমি কিছুই করিনি স্যার। ঠিক আছে, আমি তো এমনি কিছু কথা জানতে চাইছিলাম। হতেই পারে তোর সাহায্যে আমরা খনিকে ধরতে পারি, ব্যাস। কি হলো? মঙ্গেশ, চলো বাইরে বেরো, ঘুরে আসি। না না স্যার, আমি ভেতরেই ঠিক আছি। গাড়ি ঠিক হতে টাইম লাগবে, ভয় পাস না। আর চিতাবাঘ এখানে গাড়ির ভেতরেও অ্যাটাক করতে পারে। চল চল চলে আয়। মঙ্গেশ, তুই কি জানিস তোর শ্বশুর মশাইয়ের লাশও আমরা এই জঙ্গল থেকেই পেয়েছি। ও ওইখানে একটু আগে গিয়ে। স্যার ডিজেল শেষ হয়ে গেছে। ওহ নো, ডিজেলও শেষ হবার সময় পেল না। পেট্রোল পাম্প অব্দি যেতে পারবে না? পেট্রোল পাম্প এখানেই সামনেই, তাই তো মঙ্গেশ? হ্যাঁ স্যার, এখানেই আছে, একটু আগে। দেখলে, আমি বলছিলাম না পেট্রোল পাম্প এখানেই, পাশেই আছে। না স্যার, আমি বলতে চাইছিলাম যে এখানেই তো হওয়া উচিত, কারণ সব রাস্তাতেই তো থাকে। আমি ঠিক বলতে পারছি না, তবে এখানেই হওয়া উচিত। গাড়িতে এত ডিজেল আছে যে দুবার পুলিশ স্টেশন থেকে ঘুরে আসা যাবে। আর তোর বিরুদ্ধে আমাদের হাতে এত প্রমাণ আছে যেটা প্রমাণ করবে যে তুই তোর শ্বশুর মশাইকে এই জঙ্গলে নিয়ে এসে খুন করেছিস, তারপর তাকে জ্বালিয়ে মেরেছিস। এই লোকটাই ছিল? হ্যাঁ স্যার, এটা তো সেই লোকটাই। ওই দিন সকালে ওই এখান থেকে ফোন করেছিল। মানতেই হবে, বুদ্ধি আছে তোর, দারুণ প্ল্যান করেছিলি। সেই জন্য তোর মোবাইল ফোনটাও সাথে আনিসনি। তুই ভেবেছিলি তোর পেছনে তুই কোনো সূত্র ছাড়বি না, কিন্তু আফসোস বাস্তবে এরকম হলো না। হ্যাঁ স্যার, এ তো এসছিল, আর এ তো বলছিল ওর গাড়ি খারাপ হয়ে গেছে, আর এ পেট্রোল চাইলো। আসলে কি স্যার, জঙ্গল এরিয়া বুঝতেই পারছেন, প্রবলেম হয়। আমরাও বুঝি স্যার, তাই আমি ওনাকে বোতলেই পেট্রোল দিয়ে দিলাম। খুনিরা যতই চেষ্টা করে নিক প্রমাণ লোপাট করার, কিছু না কিছু সূত্র ছেড়েই যায়। ওনার মোটরসাইকেলটা কোথায় রেখেছিলি তুই? সিলেন্দু রেলওয়ে স্টেশনের কাছে। তাহলে এখানে কিসে করে এলি? ট্রেনে করে। কি এমন জাল বিছিয়েছিলি তুই যাতে হরিহর বাবু ফেসে গেল? হ্যালো আব্বা, ওই এক বন্ধুর কাছ থেকে আমি 20,000 টাকার ব্যবস্থা করেছি। ভালো করেছো। কবে আসছো তুমি টাকা নিয়ে? আমি আজকেই আসছি, গ্রামের বাইরে দেখা করি। আমার 12টা পর্যন্ত কিছু কাজ আছে, তারপর খেয়ে দিয়ে বেরোচ্ছি। 2টো নাগাদ দেখা করি। আপা
বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই, আমি শক্তিকে নিজে বলতে চাই। যখন আমি ওকে নিতে যাব ও কত খুশি হবে, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তুই টাকাটা দিতেই চাসনি, তুই ওনাকে মারতে চেয়েছিলি। হ্যাঁ, আমার দম বন্ধ হয়ে আসছিল। অনেক অপমান সহ্য করেছি আমি, আর সহ্য করার শক্তি ছিল না আমার। উনি আমাকে অনেক জ্বালাতন করতো। এই 20,000 টাকার কি কেস? তুই কি ধার নিয়েছিলি? না স্যার, আমি কষ্ট করে যাই ইনকাম করতাম তাই দিয়ে আমার জীবন চলতো স্যার। কিন্তু কারো কাছে আমি আজ পর্যন্ত 1 টাকাও ধার চাইনি স্যার। তাহলে উনি 20,000 টাকা চাইছিলেন কেন? আর কি ব্যাপারে তোকে অপমান করছিলেন উনি? তুমি বেরো এখান থেকে, আমার মেয়ে তোমার সঙ্গে মোটেই যাবে না। আব্বা, ও আমার স্ত্রী। আমি এই লোকটার সাথে কোথাও যাব না। শুনে নিয়েছো? আমার মেয়েকে তিলে তিলে মরবার জন্য তোমার সঙ্গে মোটেও পাঠাবো না। ওখানে ওর কি এমন অসুবিধে হচ্ছে? আমি তোকে বলেই দিয়েছি যে মাসের শেষে ওকে টাকা দিয়ে দেব, সেটা দিয়েও যেমন খুশি খরচা করুক। এটাই প্রবলেম, যখনই ও মনের মতো নিজের জিনিস কিনতে চায় তখন তোমাকে বারবার জিজ্ঞেস করতে হয়। শোনো মঙ্গেশ, আমার মেয়ে তোমার সঙ্গে সুখী নয়। আব্বা, ও আগে আপনার মেয়ে ছিল, এখন ও আমার স্ত্রী। ও এখানে চলে আসাতে ওখানে লোকের অনেক রকম কথা বলছে, আর আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করছেন যেন আমি পর। আমাকে ঘরের ভেতরেই ঢুকতে দিচ্ছেন না। এখানে দাঁড়িয়ে থেকে তামাশা করে কোনো লাভ নেই মঙ্গেশ। আমি বলেছি না, আমার মেয়ে তোমার সঙ্গে যাবে না, ও তোমার সঙ্গে সুখী নয়। কারণ আপনি ওকে উস্কানি দিচ্ছেন, আর ও তো নিজের দায়িত্ব কোনোভাবে বুঝতেই রাজি নয়। আপনি আপনার মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন, উপরন্তু আজও আপনি ওর আবদার মেনে নিচ্ছেন। ঠিক আছে, তোমার আমার মেয়েকে চাই তো তুমি বরং আমায় 40,000 দাও আর নিয়ে যাও নিজের স্ত্রীকে। যাও। হরিহরবাবু ওনার মেয়ে মানে তোর স্ত্রীকে তোর বাড়িতে পাঠানোর জন্য 40,000 টাকা চেয়েছিল, কিন্তু কেন? আর যখন তোর বউ তোর বাড়িতে আসতেই চাইছিল না, তুই কেন পেছনে পড়েছিলি? কারণ উনি আমাকে খুব অপমান করেছিলেন স্যার। ওনার জন্যই আমাকে অনেকের কথা শুনতে হয়েছে। শক্তির আপ্পা আর আমার আপ্পা ছোটবেলার বন্ধু ছিল। আমাদের বিয়ে হয়েছে 4 বছর হলো, কিন্তু আমাদের সন্তান হচ্ছিল না। কিন্তু তার জন্য আমি শক্তিকে কোনোদিন দোষ দিইনি। আমি ওকে খুব যত্ন করে রাখতাম, কিন্তু তাও অনেক রকম বাহানা শুরু করলো। কেন আমাকে বলো, কেন? দেখো শক্তি, আমরা তো অনেকবার চেষ্টা করেছি, কিচ্ছু হচ্ছে না। এই নিয়ে লোকের অনেক কথা বলছে। তোমার ছোট বোনের 2 বছর আগে বাচ্চা হয়ে গেছে, আর আমাদের বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেল। সব বুঝতে পারছি আমি, তুমি এইটার জন্য আমাকেই দোষী করতে চাও। আরে আমি তোমার উপরে কোনো দোষ দিচ্ছি না। তাহলে ডাক্তারের কাছে যেতে কেন বলছো আমাকে? আরে আমি শুধু তোমাকে যেতে বলছি না, আমি চাই আমরা দুজনে গিয়ে পরীক্ষা করাই। হতে পারে ডক্টরের সাহায্যে কিছু সুফল পাওয়া যায়। আর যদি ডাক্তার বলে যে আমার মধ্যে খামতি আছে তখন? আর তুমি এরকম কেন ভাবছো? আমরা ডাক্তারের কাছে সমাধান করতে যাচ্ছি নাকি একে অপরকে দোষারোপ করার জন্য যাচ্ছি? সব বুঝতে পারছি আমি, তুমি সব দোষ আমার ঘাড়ে চাপাতে চাইছো, যাতে তুমি সবাইকে ডেকে ডেকে চিৎকার করে বলতে পারো যে তুমি আমার জন্য বাবা হতে পারছো না। আমি তোমার সাথে কোথাও যাব না। শক্তি রাজি হলো না, আর বারবার ঝগড়া করে কোনো না কোনো বাহানা করে ওর আব্বা আম্মার কাছে যাওয়া শুরু করলো। আর ওর বাড়ির লোকেরা ওকে আমার কাছে পাঠাতে চাইছিল না। আর এদিকে সবাই আমাকে নিয়ে উপহাস করা শুরু করলো। স্যার, শুনলাম তোর বউ নাকি এখনো ফেরেনি। প্রথমে তো আমার পিছনে লোকেরা অনেক কথা বলতো, তারপর ওরা আমার সামনে আমাকে অপমান করা শুরু করে। বলতো যে আমার মধ্যেই কোনো দোষ আছে, এই জন্য আমি বাবা হতে পারছি না, আর এই জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আমি শক্তি আর আব্বার সামনে ভিক্ষা চেয়েছিলাম, ওরা আমাকে বারবার অপমান করতো। বেরিয়ে যাও এখান থেকে। আমার খুব বড় ভুল হয়ে গেছে যে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। এখন বেরো এখান থেকে। শক্তি, আমার বাড়িতে ফিরে চলো, আমি তোমাকে নিতে এসেছি। শক্তি। আর তারপর ওরা শক্তিকে আমার কাছে পাঠানোর জন্য 40,000 টাকা চাইলো। ওরা জানতো পুরো গ্রামে আমাকে নিয়ে হাসাহাসি চলছে, আর আমি কত অপমান সহ্য করছি। কিন্তু শক্তিকে বোঝানোর বদলে ওরা আমাকে আরো অপমান করলো। ওরা আমার কাছে আমার স্ত্রীর বদলে টাকা চেয়েছিল, আর আমার স্ত্রী ও এইসব থেকে খুব মজা নিচ্ছিল।
আমি হাঁফিয়ে উঠেছিলাম স্যার। ওনাকে টাকা দেওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না স্যার, আর এই কলটাও মিথ্যে ছিল স্যার। আমরা এক্ষুনি যাচ্ছি, টাকাটা রেডি রাখিস তুই। আমি শুধু ওনার কাছ থেকে ওনার মোবাইলটা নিতে চেয়েছিলাম, আর তারপরে মোবাইলটা আমি বন্ধ করে দিই। আমি ওনাকে জঙ্গলের অনেকটা ভেতরে নিয়ে যাই আর ওনাকে মেরে জ্বালিয়ে দিই, যাতে কেউ যেন জানতে না পারে যে কে মারা গেছে আর কে মেরেছে। দেখ, মানছি তোর অনেক কষ্ট ছিল, কিন্তু তুই অপরাধ করেছিস, যে অপরাধে তোকে ক্ষমা করা যায় না। তুই স্ত্রীকে ভুলে একটা নতুন জীবন শুরু করতে পারতিস, অপমানে ভরা জীবন থেকে বেরিয়ে আসতে পারতিস। কি লাভ হলো তোর হরিহরবাবুকে খুন করে? আম্মা, আমি জানতাম না যে আব্বা মঙ্গেশ থেকে টাকা চেয়েছিল। জানি না তোর আব্বার মনে এই লোভ কোথা থেকে এলো, কিন্তু তুইও তো মঙ্গেশের সাথে ঠিক ব্যবহার করিসনি। অপমান করলি ওকে, ওকে সমর্থন করার বদলে। মঙ্গেশকে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার অভিযোগে আর 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাট করার জন্য গ্রেফতার করা হয়। আপাতত সে জুডিশিয়াল কাস্টাডিতে আছে। এরকম বহু কেস সামনে আসে যেখানে অপরাধ করার পর অপরাধী প্রমাণ লোপাট করার সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু তবুও সে পুলিশের হাতে ধরা পড়েই যায়। ক্রাইম নেভার পেজ। অপরাধ কখনো লুকোনো যায় না। অপরাধী হাজার চেষ্টা করেও কখনোই বাঁচতে পারে না। অপমান, দুঃখ, কষ্ট এই সব কিছুর একটাই ওষুধ আছে। যে সমস্যাই হোক না কেন তাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় উল্টো প্রভাব ফেলে। যদি ঠান্ডা মাথায় চিন্তা করা যায় তাহলে সব সমস্যার সমাধান সম্ভব, কিন্তু কাউকে প্রাণে মেরে ফেলা এটা কোনো সমস্যার সমাধান নয়। যদি কোনো দম্পতির সন্তান না হয় তাহলে তাদের দুঃখকে বোঝার চেষ্টা করা যেতে পারে, কিন্তু মানুষের ফালতু কথা গুরুত্ব দিয়ে ফেলে নিজেদের কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কারণ হাজার চেষ্টা করার পরেও মানুষের মুখ বন্ধ করা যায় না। যারা কারো ভালো ভাবতে পারে না, এরকম মানুষের কথাকে গুরুত্ব দেওয়ার কি কারণ আছে? যে কোনো সম্পর্কই গড়ে ওঠে হৃদয় থেকে। যদি কেউ সম্পর্ক রাখতে না চায় তাহলে জোর করার কি মানে? তা সে স্বামী স্ত্রীর সম্পর্কই হোক না কেন। বিয়ে কেবল সারা জীবনের খুশি আর একসাথে থাকার গ্যারান্টি হতে পারে না। একতরফা ভালোবাসা সবসময় দুঃখ দেয়। তার থেকে তো ভালো সেই সম্পর্ক ভেঙে সামনে এগিয়ে যাওয়া। তাতে কষ্ট তো হবে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে বাধা থেকে যে কষ্ট হয় তার চেয়ে অনেক কম হবে। প্রয়োজন হলো জীবনের দিকে আবারও এগিয়ে চলা, সুখে শান্তিতে থাকার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন ভুলভাবে বলা কথা সবসময় আঘাত দিয়ে থাকে, কিন্তু সেই কথাই যদি ভালোবেসে বলা যায় তাহলে সম্পর্ক অটুট থাকে। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।